চাচাতো ভাইয়ের প্ররোচনায় শারীরিক সম্পর্কে জড়িয়ে বিয়ের আগে গর্ভবতী হয় আরজু। ইতিমধ্যে পুরো জুনায়েদ এবং জাওয়াদ পরিবার এই কথা জেনে গেছে। সকলের সামনে মাথা নত করে অপরাধীর ন্যায় দাঁড়িয়ে আছে আরজু। আরজুর মা রেহানা জুনায়েদ আজ পর্যন্ত মেয়ের শরীরে একটা ফুলের টোকাও লাগতে দেননি। তিনি এখন আরজুর সামনে দাঁড়িয়ে কাঁপছেন। তার চোখে জল নেই, আছে এক বুক জ্বালাময়ী শূন্যতা। তিনি বিশ্বাস করতে পারছেন না যে তার কলিজার টুকরো মেয়েটি আজ পুরো পরিবারের সামনে এই কলঙ্ক নিয়ে দাঁড়িয়ে আছে। রেহানা বেগম কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, এই দেখার জন্য কি তোকে রোদে পুড়তে দিইনি? এই দিনটার জন্যই কি তোকে বুকের ভেতর আগলে বড় করেছি? বল আরজু, একবার বল যে এসব মিথ্যে। আরজু কোনো জবাব দিতে পারল না। তার দু চোখ বেয়ে অবিরত জল গড়িয়ে মেঝেতে পড়ছে। সে আজ খুনি, নিজের মায়ের বিশ্বাসের খুনি। সে একবার আর চোখে ভাইয়ের দিকে তাকালো, যে ভাই কিনা আজ পর্যন্ত বোনের সঙ্গে চড়া গলায় কথা পর্যন্ত বলেনি, সে আজ আরজুর গায়ে হাত তুলেছে। সায়রের শ্বাস প্রশ্বাস দ্রুত বইছে, কপালের আগের শিরাগুলোও ফুলে উঠেছে। এই সেই ভাই যে আরজুকে সারা জীবন রাজকন্যার মতো আগলে রেখেছে, যে আরজুর সামান্য মাথা ব্যথায় অস্থির হয়ে যেত। সেই ভাই আজ রাগের মাথায় আরজুর গালে শক্ত এক থাপ্পড় বসিয়ে দিয়েছে। সায়র বোনের দিকে তাকিয়ে ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। হাতটা এখনো কাঁপছে। সে নিজের বোনকে মেরেছে। এই যন্ত্রণার চেয়েও বড় যন্ত্রণা হলো সে আজ তার বোনকে চিনতে পারছে না। হাতের সেই 5 আঙুলের দাগ আরজুর ফর্সা গালে আগুনের মতো জ্বলছে, কিন্তু তার চেয়েও বেশি জ্বলছে আরজুর ভেতরটা। সকলের তীক্ষ্ণ দৃষ্টি যেন আরজুর শরীরে তীরের ফলার মতো বিঁধছে। রেহানা বেগম এবার আরজুর সামনে এসে তার 2 কাঁধ ধরে ঝাঁকাতে লাগলেন। তীক্ষ্ণ গলায় চিৎকার করে উঠলেন, কার পাপ বয়ে বেড়াচ্ছিস তুই? বল আরজু, কার জন্য আজ আমাদের এই খানদানকে কলঙ্কিত করলি? কার ইশারায় তুই এই নোংরা পথে পা দিলি? নাম বল ওই জানোয়ারটার। আরজু শুধু ডুকরে কেঁদে উঠল। সে কি বলবে? সে তো ভালোবেসেছে, ভুল তো করেনি কোনো। আরজুর নীরবতা দেখে রেহানা বেগম দাঁতে দাঁত চেপে ফেটে পড়লেন। এখনো চুপ করে আছিস কেন? এই দেখার জন্য কি তোকে বড় করেছিলাম? কার পাপ বয়ে বেড়াচ্ছিস তুই বল? কার জন্য আজ আমাদের এই বংশের মুখে চুনকালি মাখালি? হাতের স্পর্শে সারা জীবন আরজু শুধু মমতা পেয়েছে। আজ সেই হাত দুটো ঘৃণায় আর আক্রোশে আরজুকে কাঁপিয়ে দিচ্ছে। আরজু ঝাপসা চোখে একবার চারপাশটা দেখে নিল। পুরো ড্রয়িং রুমে বাবা, ভাই, চাচা সবাই বিষাক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু সেখানে নেই শুধু একজন, নেজির জাওয়াদ, যে তাকে এই পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে, যে বলেছিল সব পরিস্থিতিতে পাশে থাকবে। সে আজ এই নরক যন্ত্রণার সময় উধাও। সায়র এগিয়ে এলো। আরজুর গালে তখনও তার হাতের ছাপ স্পষ্ট হয়ে আছে। সায়র কঠিন স্বরে বলল, বল আরজু, কার নাম আড়াল করছিস? কার বাচ্চা এটা? ক্রমাগত চাপের মুখে পড়ে আরজু আর নিতে পারল না। তার দম বন্ধ হয়ে আসছে। ঘরের বাতাস যেন বিষ হয়ে তার ফুসফুসে প্রবেশ করছে। সে একবার শূন্য চোখে চারপাশটা দেখল। না, নেজির এখনো আসেনি। কেউ নেই তার হয়ে কথা বলার। অস্ফুটে ভাঙা গলায় আরজু বলে উঠল, নেজির ভাই, নেজির ভাইয়ের বাচ্চা এটা। মুহূর্তেই পুরো ড্রয়িং রুমে যেন ছোটোখাটো বিস্ফোরণ হলো। কয়েক সেকেন্ডের জন্য সবাই স্তব্ধ হয়ে গেল। কেউ যেন বিশ্বাস করতে পারছে না আরজুর বলা কথাটা। নিজের আপন চাচাতো ভাইয়ের নামে এমন কুৎসিত অপবাদ। হঠাৎ করে নিস্তব্ধতা ভেঙে বাঘিনীর মতো গর্জে উঠলেন আরজুর চাচি, অর্থাৎ নেজিরের মা মরিয়ম জাওয়াদ। তিনি আরজুর সামনে এসে সজোরে ওর গালে কষে থাপ্পড় বসিয়ে দিলেন। আরজুর মাথাটা ঘুরে উঠল, কানের পর্দা যেন ফেটে যাবে। মরিয়ম জাওয়াদ চিৎকার করে উঠলেন, তোর মুখে এই কথা এলো কি করে? নিজের আপন চাচাতো ভাইয়ের নামে তুই এই অপবাদ দিচ্ছিস? যে নেজির তোকে কোলে পিঠে করে বড় করেছে, তার নামে এই কুৎসা রটাতে তোর জিভ ছিঁড়ে পড়ল না? পুরো পরিবার এখন আরজুর ওপর ঘৃণায় ফেটে পড়ছে।
রেহানা বেগম পাথরের মতো দাঁড়িয়ে আছেন। নিজের মেয়ের এমন ভয়ঙ্কর কথা শুনে তার কথা বলার শক্তিও যেন হারিয়ে গেছে। সায়র ক্রোধে ফেটে পড়া কণ্ঠে বলল, তুই পাগল হয়ে গেছিস আরজু? শুধু নিজেকে বাঁচাতে তুই নেজিরের মতো একজন ফেরেস্তা মানুষের নামে এই কথা বললি? আমার বোন যে এত বড় নোংরা হতে পারে আমি আজ বুঝলাম। মরিয়ম জাওয়াদ আরজুর চুলের মুঠি ধরে ঝাঁকিয়ে বললেন, আমার ছেলেটা ফেরেস্তার মতো নিষ্পাপ। তুই একটা নষ্ট মেয়ে, আর এখন আমার ছেলেকে কলঙ্কিত করতে চাইছিস। তুই নাম বল, কার সাথে মুখ কালো করেছিস? আরজু যন্ত্রণায় চিৎকার করে উঠল, আমি মিথ্যে বলছি না চাচি। নেজির ভাই আমাকে বিয়ের স্বপ্ন দেখিয়েছিল, সেই আমাকে বাধ্য করেছে। বিশ্বাস করো মা, নেজির ভাই ছাড়া আমার জীবনে আর কেউ আসেনি। আরজু মেঝেতে পড়ে গিয়ে ডুকরে কেঁদে উঠল। সায়র তার নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। নেজির তার ছোটবেলার বন্ধু, তার বেস্ট ফ্রেন্ড, যাকে সে নিজের ভাইয়ের চেয়েও বেশি বিশ্বাস করে। সেই নেজির কিনা তার নিজের ছোট বোনের সাথে এমন জঘন্য কাজ করতে পারে, এটা তার জন্য অবিশ্বাস্য। সায়র পাগলের মতো চিৎকার করে উঠল, আরজু, তুই কি জানিস তুই কার নাম নিচ্ছিস? নেজির আমার বন্ধু, সে তোর চাচাতো ভাই। সে এই কাজ করতেই পারে না। তুই নিজেকে বাঁচাতে এখন একজন নির্দোষের ওপর দায় চাপাচ্ছিস। আরজু অবিশ্বাস্য দৃষ্টিতে ভাইকে দেখল। তার ভাই কিনা তাকে অবিশ্বাস করছে। এটা কি বাস্তব নাকি কোনো নিকৃষ্ট স্বপ্ন? সায়রের মাথার ভেতর যেন ভোঁ ভোঁ করছে। একদিকে তার কলিজার টুকরো বোন, আর অন্যদিকে তার প্রাণের বন্ধু নেজির। এই দুশ্চিন্তা আর অপমানে যেন সত্যি সত্যি পাগল হয়ে যাচ্ছে। সে দেওয়ালে ঘুষি মারতে মারতে বলল, নেজির এমন কাজ করলে আমি ওকে জ্যান্ত পুঁতে ফেলব। কিন্তু আরজু, তুই যদি মিথ্যে বলিস তবে আমি তোকেও ছাড়ব না। যে মা আরজুকে ফুলের মতো আগলে রেখেছিলেন, তিনি এখন বাকরুদ্ধ হয়ে মেঝেতে বসে পড়েছেন। তার আদরের মেয়ে, তার প্রিয় ভাতিজার এই নোংরা কাহিনী তিনি সইতে পারছেন না। এত কিছুর পরেও আরজু সোজা হয়ে দাঁড়িয়ে অসম্ভব দৃঢ় কণ্ঠে বলল, তোমরা আমাকে কেউ বিশ্বাস করছো না তো? করো, কিন্তু নেজির ভাইকে আসতে দাও। নেজির ভাই এলেই সে তোমাদের সব বলবে। সায়র রক্তবর্ণ চোখে চাইল বোনের দিকে। আরজু সেদিকে মনোযোগ না দিয়ে সরাসরি মায়ের দিকে তাকিয়ে বলল, মা, আমি কোনো পাপ করিনি। আমরা একে অপরকে অনেক ভালোবাসি। নেজির ভাই আমাকে কথা দিয়েছে সে আমাকে সম্মান দিয়ে ঘরে তুলবে। পরিস্থিতি এমন হয়ে যাবে সেটা আমরা কেউ বুঝতে পারিনি। তোমরা তাকে একটাবার ডাকো, সে একবার সামনে এসে দাঁড়ালে তোমাদের সব ভুল ভেঙে যাবে। আরজুর এই আত্মবিশ্বাস দেখে মরিয়ম জাওয়াদ আরও বেশি অপমানিত বোধ করলেন। তিনি বিদ্রূপের স্বরে বললেন, ভালোবাসা? আমার ছেলে তোর সাথে এই নোংরামি করবে আর আমি জানবো না? সে এই বাড়ির বড় ছেলে, সে কোনোদিন এমন নিচু কাজ করতে পারে না। তুই ওকে ফাঁসানোর জন্য এসব নাটক করছিস। আরজু আর চুপ করে থাকতে পারল না। কাঁপা কাঁপা হাতে তার ফোনটা বের করে সায়রের সামনে ধরল। ফোনের স্ক্রিনে নেজির আর আরজুর শয়ে শয়ে চ্যাটের স্ক্রিনশট, যেখানে প্রেমের আকুতি থেকে শুরু করে সব স্বীকারোক্তি স্পষ্ট। তার সাথে আরজু বের করে আনলো ডিএনএ টেস্টের রিপোর্টটা, যা সে এতক্ষণ লুকিয়ে রেখেছিল নিজের আঁচলের আড়ালে। জাওয়াদ পাথরের মতো দাঁড়িয়ে রিপোর্ট আর স্ক্রিনশটগুলোর দিকে তাকিয়ে রইল। তার বেস্ট ফ্রেন্ড নেজিরের প্রতিটি কথা যেন তীরের মতো তার চোখে বিঁধছে। চোখের সেই রক্তবর্ণ রাগ এবার এক গভীর দীর্ঘশ্বাসে রূপ নিল। সায়র ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে প্রিয় বোনের দিকে তাকালো। আরজুর বিধ্বস্ত মুখ আর চোখের জল দেখে তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। ধীর পায়ে আরজুর সামনে এগিয়ে এসে ওর মাথায় হাত রাখল। কণ্ঠস্বর এবার গম্ভীর কিন্তু শান্ত। কাঁদিস না দিল, ঠিকই বলেছিলি। তুই বিয়ের জন্য তৈরি হ। নেজির এলেই আজ তোদের বিয়ে হবে। এই বাড়িতেই আজ তোকে নেজিরের স্ত্রী হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। আরজুর চাচা এরশাদ জাওয়াদ
এবং বাবা এরহান জুনায়েদ এতক্ষণ ঘরের এক কোণে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে সব দেখছিলেন। তারা দুইজনই খানদানি মানুষ, বংশের সম্মান তাদের কাছে সবচেয়ে বড়। কিন্তু যখন দেখলেন তাদের নিজের ছেলেরাই এই ঘটনার সাথে সরাসরি জড়িত, তখন আর তাদের কিছু বলার রইল না। তারা একে অপরের দিকে তাকালেন, তারপর মাথা নিচু করে মেয়ের আর ছেলের এই সম্পর্কের পরিণতি মেনে নিলেন। সায়রের কথায় দুই বাবা নিঃশব্দে সায় দিলেন। তাদের নীরবতায় বলে দিল, পরিবারের বড়দের কাছে এখন সম্মানের চেয়ে এই অনাগত প্রাণের ভবিষ্যৎ বেশি জরুরি। মরিয়ম বেগম যদিও বিষয়টি মানতে পারছেন না, কিন্তু সায়রের মুখে বিয়ের কথা শুনে তিনি আর একটা শব্দ করার সাহস পেলেন না। পুরো বাড়িতে এখন এক থমথমে প্রশান্তি। সবাই এখন শুধু একজনের অপেক্ষায়, নেজির। রেহানা বেগম আজ যেন এক ঘোরের মধ্যে আছেন। যে মেয়েকে একটু আগে তিনি কলঙ্কিনী ভেবেছিলেন, তার মাথায় হাত বুলিয়ে নিজ হাতে বিয়ের সাজে সাজালেন। আরজুর চোখের কাজলটা বারবার চোখের জলে ধুয়ে যাচ্ছিল, কিন্তু রেহানা বেগম পরম মমতায় তা মুছে দিলেন। দীর্ঘশ্বাস ফেলে বললেন, সব ভুলে গিয়ে নেজিরের হাতটা ধরিস মা, যেন অন্তত এই অনাগত সন্তানটার একটা পরিচয় থাকে। কাজী সাহেব ড্রয়িং রুমে বসে কাগজ তৈরি করছেন। এরশাদ জাওয়াদ আর এরহান জুনায়েদ দরজার দিকে তাকিয়ে অপেক্ষা করছেন তাদের সোনার ছেলের জন্য। আরজু যখন তার মায়ের হাত ধরে সিঁড়ি দিয়ে ধীর পায়ে নিচে নেমে এলো, তখন পুরো ঘরে এক অদ্ভুত নীরবতা। আরজুর মনে হচ্ছে আজ হয়তো তার সব যন্ত্রণার অবসান হবে। ঠিক সেই মুহূর্তে সদর দরজা ঠেলে ঝড়ের বেগে ঘরে প্রবেশ করল নেজির। কিন্তু তাকে দেখে সবার মুখে হাসি ফোটার আগেই তা আতঙ্কে পরিণত হলো। নেজির একা আসেনি, তার পাশে দাঁড়ানো এক সুন্দরী তরুণী, যার পরনে টকটকে লাল বেনারসি। মেয়েটির পরনের বিয়ের সাজ জানান দিচ্ছে যে সে সদ্য বিবাহিত। আরজু সিঁড়ির মাঝপথে থমকে দাঁড়ালো। তার মনে একটা আতঙ্ক ঝেঁকে ধরেছে। তাহলে কি সে ভালোবেসে ভুল করেছে? রেহানা বেগম অস্ফুটে চিৎকার করে উঠলেন, নেজির, এসব কি? সায়র হতবিহ্বল হয়ে নেজিরের দিকে এক পা এগিয়ে এসে পাগলের মতো চিৎকার করে উঠল, নেজির, আরজু তোর জন্য এখানে বিয়ের সাজে বসে আছে। ওর পেটে তোর সন্তান, আর তুই এই মেয়েটাকে নিয়ে এলি? ওকে। নেজির সবার দিকে এমনভাবে তাকায় যেন সে কিছুই বুঝতে পারছে না। সায়রের করা প্রশ্নের জবাবে সে পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটির হাত আরও শক্ত করে আঁকড়ে ধরল। তারপর ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে বজ্র কণ্ঠে বলল, এসব কি বলছিস সায়র? আরজু কেন আমার জন্য বিয়ের সাজে বসে থাকবে? আর আমার বাচ্চা কেন ওর পেটে থাকবে? মাথা ঠিক আছে তো তোর? নেজিরের কথা শুনে ড্রয়িং রুমে উপস্থিত প্রত্যেকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সায়র কাঁপা কাঁপা হাতে চ্যাটের স্ক্রিনশটগুলো নেজিরের মুখের সামনে ধরল। নেজির, এই দেখ প্রমাণ। তুই নিজে ওকে ভালোবাসার কথা বলেছিস, বিয়ের স্বপ্ন দেখিয়েছিস। এই রিপোর্ট বলছে তুই ওর বাচ্চার বাবা, আর তুই এখন অস্বীকার করছিস? নেজির একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে রিপোর্টগুলো একটানে সরিয়ে দেয়। তার পাশে দাঁড়িয়ে থাকা নববধূর দিকে তাকিয়ে সে গর্বের সহিত বলল, এ হলো তোর ভাবি, আরিবা, মাই ওয়ান অ্যান্ড অনলি লাভ, মিসেস আরিবা জাওয়াদ। আমরা আজই ভালোবেসে বিয়ে করেছি। আর আরজু, ও কার সাথে কি করেছে সেটা ওই জানে। নিজের নোংরামি ঢাকার জন্য শেষে আমার নামটা ব্যবহার করলি আরজু? তোর লজ্জা হওয়া উচিত। আরজু সিঁড়ির রেলিংটা শক্ত করে ধরে পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইল। তার শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে গেছে। যে পুরুষ তাকে অন্ধকারের সুযোগ নিয়ে জড়িয়ে ধরে তার কানের কাছে ফিসফিস করে বলতো, তুমি আমার সব, সেই মানুষটা আজ সবার সামনে তাকে নষ্ট বলে অপবাদ দিচ্ছে। আরিবা নেজিরের নতুন স্ত্রী এক অদ্ভুত শীতল চোখে আরজুর দিকে তাকায়। নেজির আরও বলল, সায়র, তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়েও একটা সস্তা মেয়ের কথা বিশ্বাস করলি? যে মেয়ে বিয়ের আগে অন্য পুরুষের সাথে বিছানায় যেতে পারে, সে কার নাম বলবে তার কোনো গ্যারেন্টি আছে? আমাকে ফাঁসানোর এই প্ল্যানটা বেশ ছিল আরজু, কিন্তু কাজ হলো না।
আরজু সিঁড়ি দিয়ে নেমে এলো উন্মাদিনীর মতো। তার পরনের রাজকীয় বিয়ের সাজ এখন তার কাছে লোহার শিকলের মতো ভারী মনে হচ্ছে। সে টলতে টলতে গিয়ে নেজিরের শার্টের কলারটা দুই হাতে খামচে ধরল। তার হাতের নখগুলো নেজিরের গলার চামড়ায় গেঁথে যাচ্ছে, কিন্তু সেদিকে আরজুর খেয়াল নেই। আরজু আর্তনাদ করে বলতে বলতে লাগলো, এসব কি বলছো নেজির ভাই? তুমি মজা করছো তো, তাই না? তুমি তো আমাকে ভালোবাসো। এসব মিথ্যে প্র্যাঙ্ক, তাই না? বলো, তুমি আমাকে ভয় দেখাচ্ছ? নেজিরের চোখে মুখে কোনো ভাবান্তর নেই। সে পাথরের মতো দাঁড়িয়ে আছে। আরজু পাগলের মতো ওর কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলতে লাগলো, দেখো নেজির ভাই, আমি মা হতে চলেছি। আমাদের ভালোবাসার প্রতীক পৃথিবীতে আসবে। আমাদের সেই রাতের সব কথা, সব অঙ্গীকার কি তবে মিথ্যে ছিল? এই অবস্থায় এমন ভয়ঙ্কর মজা করো না আমার সাথে। বলো যে এই মেয়েটা কেউ না। বলো যে তুমি শুধু আমার। ড্রয়িং রুমের সবাই স্তম্ভিত হয়ে দেখছে আরজুর এই ভেঙে পড়া। আরজুর চোখের জলে নেজিরের শার্ট ভিজে যাচ্ছে। সে নেজিরের বুকের ওপর মাথা ঠুকতে ঠুকতে বলছে, তুমি তো বলতে আমি তোমার দিল, আমি তোমার জীবন। তবে আজ কেন অন্য একটা মেয়েকে পাশে নিয়ে এসেছো? বলো নেজির ভাই, একবার বলো যে তুমি শুধু আমাকেই ভালোবাসো। আরজুর আকুতি মাখা কথাগুলো শেষ হওয়ার আগেই নেজিরের ভেতরের পশুটা বেরিয়ে এলো। সে সজোরে আরজুর দুই হাত ঝাড়া দিয়ে সরিয়ে দিল এবং এক ধাক্কায় তাকে মেঝেতে ফেলে দিল। আরজু টাল সামলাতে না পেরে টেবিলের ওপর গিয়ে পড়ল। নেজির এবার আঙুল উঁচিয়ে সবার সামনে চিৎকার করে উঠল, চুপ কর বেশ্যা! কোন জারোর সন্তান আমার মাথায় চাপাতে চাচ্ছিস? লজ্জা করে না তোর? নিজের চরিত্র ঠিক রাখতে পারিসনি, এখন আমার মতো একজন সম্মানীয় মানুষের ঘাড়ে তোর পাপের দায় চাপাতে চাইছিস? ড্রয়িং রুমের বাতাস যেন বিষাক্ত হয়ে গেল। নেজিরের মা মরিয়ম জাওয়াদ এবার ছেলের পাশে গিয়ে দাঁড়ালেন, যেন ছেলের এই নিষ্ঠুরতাকেই তিনি সমর্থন করছেন। নেজির থামল না। সে আরও বিষ উগরে দিয়ে বলল, ভালোবাসার নাটক আর করিস না আরজু। তুই কার কার সাথে রাত কাটিয়েছিস সেটা তুই ভালো জানিস। খবরদার, আর একবার যদি আমার নাম তোর ওই নপাক মুখে আনিস, তবে আমি তোকে জ্যান্ত পুঁতে ফেলব। আরজু মেঝেতে পড়ে থেকে ডুকরে কেঁদে উঠল। তার পেটের ভেতর সেই অনাগত প্রাণটা যেন এই অপমানে কুঁকড়ে যাচ্ছে। সে বিশ্বাস করতে পারছে না যে মানুষটা তাকে পরম মমতায় ছুঁয়ে দিত, সেই আজ তাকে পুরো পরিবারের সামনে বেশ্যা বলে গালি দিল। আজকের গল্পের নাম শূন্যতা থেকে পূর্ণতা। আজকের গল্পের পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো যদি লেগে থাকে নেক্সট পর্ব তাড়াতাড়ি শুনতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।